হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা সবাই? পড়াশুনো করছো তো? লাস্ট মান্থে আমাদের ফ্রি মক টেস্ট হয়েছে। সেকেন্ড মক টেস্ট ছিল এটা আমাদের। ফার্স্ট মক টেস্ট আমরা মেন্টাল হেলথের ওপর নিয়েছিলাম। এই মক টেস্টটা আমাদের অ্যানাটমি, ফিজিওলজি এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের কয়েকটা টপিকের উপরে ছিল। তো এই মক টেস্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সামনের মক টেস্ট অর্থাৎ ফ্রি মক টেস্ট 3 এই জানুয়ারি মাসের লাস্টের দিকে আমরা নেব এবং তার ডেট তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই মক টেস্টের কোশ্চেন পেপারগুলো আলোচনা করব। তার আগে বলিনি, এই মক টেস্টে যারা খুব ভালো র্যাঙ্ক করেছে, খুব ভালো নাম্বার পেয়েছে, তাদের নামগুলো তোমাদের আমি একবার বলে দেব। দেবরিতা, সুমনা, লিমা, মৌমিতা, পামেলা, রবিন, সঙ্গীতা, অপরাজিতা, অর্পিতা, ঋতিকা এবং অঙ্কনা। ভেরি গুড, তোমরা খুব ভালো পড়াশুনো করেছো এবং করছো। আমি আশা করব সামনের দিনে তোমরা আরও ভালো রেজাল্ট করবে, আরও ভালো মার্কস পাবে। র্যাঙ্কিংটা কোনো ব্যাপার না, কারণ 1-2.525 নাম্বারের জন্য র্যাঙ্কগুলো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যে স্কোরটা তোমরা করছো, নেগেটিভ মার্কিং কম হচ্ছে, নাম্বারটা বেশি হচ্ছে, এটাই বড় কথা, তাই তো? তাহলে যারা পড়াশুনো করছো আরও ভালো করে করো, যারা এখনও শুরু করোনি তারা অবশ্যই পড়াশুনো শুরু করো। আর মাত্র 6 মাস হাতে রয়েছে। আমি চাইবো তোমরা খুব ভালো পড়াশুনো করো এবং খুব ভালো রেজাল্ট করো। ফাইনাল এক্সামে আমি চাইবো যে তোমরা খুব ভালো র্যাঙ্ক করো, ঠিক আছে? চলো তবে আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোনো অ্যান্সার বুঝতে অসুবিধে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো তবে শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল সুপারফিশিয়াল লেয়ার অফ স্কিন ইজ কল্ড। তাহলে স্কিনের সুপারফিশিয়াল লেয়ার বা সবার বাইরের যে লেয়ারটা তার নাম কি? অপশন ছিল ডার্মিস, এপিডার্মিস, অ্যাডিপোজ এবং সাবকিউটেনিয়াস। তাহলে স্কিনের লেয়ারের মধ্যে কি কি লেয়ার রয়েছে সেটা আগে আমরা দেখে নিই। এখানে ছবিতে দেখো সবার উপরে যে লেয়ারটা, এটা একটা স্কিনের সেকশন, যার সবার উপরে লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস। তারপরে একটা চওড়া লেয়ার থাকে যেটাকে বলা হয় ডার্মিস, এবং ঠিক তারপরে ছোট্ট লেয়ারটার নাম হচ্ছে হাইপোডার্মিস, বা এটাকে আমরা সাবকিউটেনিয়াস বলেও ধরে থাকি। সাবকিউটেনিয়াস লেয়ার যেটা আমরা বলি, সাবকিউটেনিয়াস ইনজেকশন দিয়ে থাকি, এই সাবকিউটেনিয়াস লেয়ার বা হাইপোডার্মিস হচ্ছে সবার নিচে থাকছে, ঠিক আছে? তাহলে সবার ওপরের লেয়ারটা কি হলো? এপিডার্মিস, তার নিচে হচ্ছে ডার্মিস এবং তারপরে একদম নিচে হচ্ছে হাইপোডার্মিস। এবং এপিডার্মিস লেয়ারটাকে যদি আবার আরো ভালো করে দেখা যায়, তাহলে সেই এপিডার্মিসের মধ্যেও কতগুলো লেয়ার রয়েছে। সেই লেয়ারের নামগুলো হলো এগুলো: স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডার্ম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম ব্যাসালি। এই নামগুলো যদি তোমাদের মনে নাও থাকে, তাহলেও এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস এই তিনটে লেয়ারের নাম কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? সুপারফিশিয়াল লেয়ার অফ স্কিন ইজ কল্ড এপিডার্মিস। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, the substance that keeps the hair soft and pliable and gives a shiny appearance is known as। তাহলে একটা সাবস্টেন্স রয়েছে যেটা আমাদের যে হেয়ার রয়েছে সেই হেয়ারটাকে সফট এবং প্লায়েবল একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে এবং শাইনি অ্যাপিয়ারেন্স দিচ্ছে, সেটার নাম কি? সোয়েট রয়েছে, সেরুমেন রয়েছে, সিবাম এবং অল অফ দ্য অ্যাবভ। এখন দেখো এই সবগুলোই আমাদের স্কিনের কোথাও না কোথাও থেকে আসছে। সোয়েট এবং সিবাম এই দুটো আমাদের স্কিন থেকে রিলিজ হয়, কিন্তু সেরুমেন যেটা রয়েছে এই সেরুমেন কিন্তু আমাদের স্কিনের উপরে থাকে না, এটা থাকে আমাদের ইয়ারের মধ্যে, অর্থাৎ ইয়ার ড্রামের মধ্যে সেরুমেন রিলিজ হয়, যেটা আমাদের ইয়ার ওয়াক্স নামে আমরা জানি বা আমরা পাই, ঠিক আছে? তাহলে সেরুমেনটা এখানটায় হবে না, বাকি রইল সোয়েট এবং সিবাম। সোয়েট যেটা রয়েছে সেটা একটা ক্লিয়ার ফ্লুইড এবং সেটা সল্টি হয়, লিকুইড হয়, এবং এটা সোয়েট গ্ল্যান্ড থেকে রিলিজ হয় স্কিনের ওপরে। এবং এই সোয়েট গ্ল্যান্ডের মেন কাজ হচ্ছে সোয়েট রিলিজ করা। এই সোয়েটটা আমাদের গরম লাগলে ঘাম হিসেবে বেরোয় এবং সেই ঘামের মাধ্যমে আমাদের বডি টেম্পারেচারটা রেগুলেট হয়, ঠিক আছে? তাহলে সোয়েটের সাথে এই শাইনি অ্যাপিয়ারেন্স বা হেয়ারের সফট বা প্লায়েবলের কোনো রিলেশন নেই। তাহলে বাকি রয়ে গেল সিবাম। সিবাম যেটা রয়েছে এটাই অ্যান্সার হবে। সিবাম কি? সিবাম এক ধরনের অয়েলি সাবস্টেন্স যেটা সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। কোথা থেকে রিলিজ হয়? সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াস সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। এবং এটা কি করে? এক ধরনের অয়েলি সাবস্টেন্স এবং যেটা ন্যাচারাল রিলিজ হয়, এবং এটার মাধ্যমে কি হচ্ছে, একটা স্কিন এবং হেয়ারের প্রোটেকশন হচ্ছে। এটা একটা ফ্রিকশন থেকে প্রোটেক্ট করছে,
ময়েশ্চার লস হতে প্রিভেন্ট করছে, কারণ অয়েলি সাবস্টেন্স তুমি যদি স্কিনের উপরে তেল লাগিয়ে নাও তাহলে ভেতর থেকে আর ওয়াটার লস হতে পারবে না। সেই হিসেবেই এই যে সিবাম অয়েলি সাবস্টেন্স, এটা আমাদেরকে ময়েশ্চার লস থেকে প্রিভেন্ট করছে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হঠাৎ করেই আমাদের স্কিন থেকে ভেদ করে ভেতরে যেতে পারছে না। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো সিবাম। ভেসোডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস অফ স্কিন কজেস। তাহলে ব্লাড ভেসেলের যদি ভেসোডাইলেটেশন হয় তাহলে কি হবে? হিট লস, হিট প্রোডাকশন, নো এফেক্ট অন হিট লস অর প্রোডাকশন, আর হাইপার টেনশন। ভেসোডাইলেশন বলতে আমরা কি বুঝি? ভেসোডাইলেশন মনে হচ্ছে এটা যদি আমাদের একটা ভেন বা আর্টারি হয়, এই যে ডায়ামিটারটা রয়েছে এই ডায়ামিটারটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই ডায়ামিটারটা বেড়ে গিয়ে এরকম একটু চওড়া হয়ে যাচ্ছে। তাহলে ডায়ামিটার যদি ব্লাড ভেসেলসে বেড়ে যায় তাহলে সেখান থেকে ব্লাড ফ্লোটা কি হবে? ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে, অর্থাৎ এখান থেকে আরো বেশি দ্রুত গতিবেগে ব্লাডটা ফ্লো হবে। তাহলে ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে সেই ব্লাড ফ্লো বেশি হলে ব্লাডের মাধ্যমে যে হিট লস হয় সেই হিট লসটা বাড়বে নাকি কমবে? এটা আমাদের প্রশ্ন, কারণ এখানে যে অপশন গুলো রয়েছে সেখানটা হিট লস, হিট প্রোডাকশন এগুলোই রয়েছে। তাহলে দেখো, একটা যদি এক্সাম্পল দিই, যে চা খাচ্ছি, যখন একটা কাপের মধ্যে চা রয়েছে, চাটা ভীষণ গরম, তাহলে সেটাকে ঠান্ডা করার জন্য আমরা কি করি? প্লেটের মধ্যে ঢেলে দিই, তাই তো? তাহলে প্লেটের মধ্যে যদি চাটাকে ঢেলে দেওয়া হয় তাহলে ওর যে সারফেস এরিয়া সেই সারফেস এরিয়াটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে? তাড়াতাড়ি করে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে বা ইভাপোরেট করে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে? চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাই তো? তাহলে এখানে যখনই একটা ব্লাড ভেসেলসের ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে, ব্লাড ভেসেলসের ডায়ামিটার বেড়ে যাওয়া মানে কি হচ্ছে? ব্লাডটা যে ফ্লো হচ্ছে সেই ডায়ামিটারটাও বাড়ছে, অর্থাৎ সারফেস এরিয়াটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে সারফেস এরিয়া বাড়ার ফলে কি হবে? ওই যে ব্লাড ফ্লোটা তাড়াতাড়ি হচ্ছে তার ফলে স্কিনের উপর থেকে যে হিট লস হয় সেই হিট লসটা বেশি হবে। তার ফলে কি হচ্ছে? ভেসোডাইলেশন যদি হয় ব্লাড ভেসেলসে তাহলে স্কিন থেকে কি হবে? হিট লস হবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? হিট লস। হিট প্রোডাকশন হবে যদি আমার ব্লাড ভেসেলসটা কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে? অর্থাৎ ঠিক অপোজিট জিনিসটা হবে, যদি কনস্ট্রিকশন হয় তাহলে হিট প্রোডাকশন হবে। নো এফেক্ট অন হিট লস অর প্রোডাকশন, এই অপশনটা হবেই না। আর একটা রয়েছে হাইপার টেনশন, ঠিক অপোজিট, অর্থাৎ যখনই ব্লাড ভেসেলসের ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু ব্লাড প্রেশার বলতে আমরা কি বুঝি? যে ব্লাডটা ফ্লো হওয়ার সময় এই ওয়ালের মধ্যে যে প্রেশারটা ক্রিয়েট করছে, দুদিকের ওয়ালের উপরে যে প্রেশারটা ক্রিয়েট করছে সেটাকেই আমরা প্রেশার বুঝি, ব্লাড প্রেশার বুঝি। তাহলে যখন এই ডায়ামিটারটা চওড়া হয়ে গেছে তখন এই প্রেশারটা কম হবে। তাহলে হাইপার টেনশনের পরিবর্তে যদি ভেসোডাইলেটেশন হয় তাহলে সেখানটায় কি হবে? হাইপো টেনশন, তাই তো? তাহলে সেখানটায় হাইপোটেনশন হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো? ভেসোডাইলেটেশন যদি হয় ব্লাড ভেসেলসে তাহলে সেখানটা হিট লস হচ্ছে এবং হাইপোটেনশন হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলো। টেম্পারেচার রেগুলেটিং সেন্টার ইজ প্রেজেন্ট ইন হুইচ পার্ট অফ দ্য ব্রেন? খুবই ইজি কোশ্চেন। থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেডুলা অবলাঙ্কাটা অ্যান্ড সেরিবেলাম। আমরা জানি টেম্পারেচার রেগুলেটর সেন্টার রয়েছে কোথায়? আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে। তাহলে এখানটায় অপশন কি হবে? অ্যান্সার বি। Application of cold clothes to the axilla বা armpit decreases body temperature through, অর্থাৎ একটা ঠান্ডা কাপড় যদি আমরা অ্যাক্সিলাতে দিই তাহলে বডি টেম্পারেচারটা ডিক্রিজ করে, এবং এখানটায় কোন মেকানিজম কাজ করছে? কন্ডাকশন, কনভেকশন, ইভাপোরেশন এবং রেডিয়েশন। এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকেই ভুল করেছো। তোমাদেরকে আমি আগে হিট লস মেকানিজমটা ভালো করে বুঝিয়ে দিই যে এই চারটে যে হিট লসের মেকানিজম আছে কোনটার কিভাবে হিট লসটা হচ্ছে। এই ছবিটা দেখো, ভীষণ পরিচিত একটা ছবি, তোমরা পেডিয়াট্রিক বইতে বারবার দেখে থাকবে। তাহলে দেখো, এখানে চারটে ওয়েতে হিট লস হচ্ছে, ইভাপোরেশন রয়েছে, কনভেকশন রয়েছে, রেডিয়েশন রয়েছে এবং কন্ডাকশন রয়েছে। তাহলে দেখো, প্রথমে আমি বলছি কন্ডাকশন, অর্থাৎ এই বাচ্চাটাকে আমরা কি করেছি? খালি গায়ে একটা কোনো প্লেটের উপরে শুইয়ে রেখেছি, ঠিক আছে? যে প্লেটের উপরে শুইয়ে রেখেছি তার একটা টেম্পারেচার আছে। যদি আমি ধরে নিই যে বেবির বডি টেম্পারেচারের থেকে এই বডি টেম্পারেচারটা ঠান্ডা, অর্থাৎ সরি, এই যে প্রোডাক্টটা রয়েছে যার উপরে বেবি শুয়ে রয়েছে এই কটটা, এটা ঠান্ডা, তাহলে বেবির স্কিনটা এই কটের কন্ডাক্টে থাকার ফলে বডি থেকে হিট লস হবে, এবং যখনই কন্ডাক্টে থাকার ফলে হিট লস হবে তখন সেটাকে আমরা বলবো কন্ডাকশন। তাহলে কন্ডাকশন এবং তার সঙ্গে হচ্ছে যে কন্টাক্ট, কন্টাক্ট যখন বডি সারফেসে কিছু আর লেগে থাকবে, অর্থাৎ তুমি কোনো একটা ঠান্ডা জিনিসের মধ্যে হাত দিলে যখন, তখন তোমার হাতে যে ঠান্ডাটা ফিল হচ্ছে এবং জিনিসটা দেখবে আস্তে আস্তে গরম হবে, অর্থাৎ তোমার বডি থেকে টেম্পারেচারটা কি হচ্ছে? ওই সারফেসে ট্রান্সমিট করছে, তার ফলে তোমার হাতটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এবং ওই সারফেসটা আস্তে আস্তে গরম হচ্ছে। তাহলে যখনই কন্ডাক্টে থাকার ফলে কখনো হিট লস হচ্ছে তখন সেটাকে আমরা বলবো কন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট হচ্ছে কনভেকশন। কনভেকশন কি? ধরো এই যে বাচ্চাটা শুয়ে রয়েছে খালি গায়ে, এখানটা একটা জোরে ফুল স্পিডে ফ্যান চলছে, ঠিক আছে? ফুল স্পিডে ফ্যান চলার জন্য কি হচ্ছে, আমাদের এই যে গায়ের উপর দিয়ে ফ্যানের হাওয়াটা যাচ্ছে, এবং হাওয়া যখন যাচ্ছে তখন কি হচ্ছে, বডির যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটাকে কি করছে ও হাওয়ার সাথে সাথে বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন ধরো রুমের মধ্যে যখন আমরা ফ্যান চালাচ্ছি, ফ্যান চালালে আমাদের বেশ একটু আরাম হয়। কেন? ওই যে ফ্যানের হাওয়াটা সেটা আমাদের গায়ে লাগে, এবং যখন গায়ে লাগছে তখন কি করছে, ও গা থেকে আমাদের টেম্পারেচারটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো যখন এয়ার সার্কুলেশনের মাধ্যমে আমাদের বডি টেম্পারেচার লস হবে, তখন সেটাকে আমরা কি বলবো? কনভেকশন। তাহলে এয়ার সার্কুলেশন যখন হচ্ছে, এয়ার সার্কুলেশনের ফলে যখন হিট লস হবে, তখন সেটাকে আমরা কি বলবো? কনভেকশন। তাহলে এটা কি হলো? এয়ার সার্কুলেশন। সার্কুলেশন। বেশ। এরপরে আসছি ইভাপোরেশন। ইভাপোরেশন বলতে কি? ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভূত হয়ে যাওয়া। বাষ্পীভূত হয়ে যাওয়া অর্থাৎ, যেমন আমাদের গায়ে ঘাম বেরোয়, সেই ঘামটা আস্তে আস্তে শুকনো হয়ে যায়, অর্থাৎ সেই ঘাম থেকে জলীয় বাষ্পটা বাইরে এয়ারে চলে যাচ্ছে, এবং যখন এয়ারে চলে যাচ্ছে তখন আমাদের স্কিন থেকে একটু টেম্পারেচারও নিয়ে চলে যাচ্ছে। তার ফলে কি হয়, যখনই ঘাম হয় এবং ঘামটা গায়ের মধ্যে শুকিয়ে যায়, তখন আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তাহলে ইভাপোরেশন মানে হচ্ছে যে জলীয় বাষ্প যেটা রয়েছে সেটা আস্তে আস্তে ইভাপোরেট করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ইভাপোরেশন মানে হচ্ছে কি? বাষ্পীভূত হয়ে যাওয়া, ঠিক আছে? এবং আরেকটা লাস্ট যেটা রয়ে গেল সেটা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন অর্থাৎ রেডিয়েট করা, অর্থাৎ ছড়িয়ে যাওয়া। রেডিয়েট করা বলতে আমরা কি বুঝবো? যে আমরা রেডিয়েশন থেরাপি জানি, রেডিয়েট মানে রেডিয়েন্ট ওয়ার্মার জানি। তাহলে রেডিয়েশন বা রেডিয়েন্ট ওয়ার্মার বা এই জিনিসগুলো কি হচ্ছে, জিনিস তাপটা কি করছে? রেডিয়েট করছে, অর্থাৎ ছড়াচ্ছে। যেমন সূর্য। সূর্য কোথায় রয়েছে? আমাদের থেকে অনেক দূরে রয়েছে, কিন্তু সূর্যের তাপটা আমরা এখান অব্দি পাচ্ছি কেন? রেডিয়েট করছে, সূর্য তাপটাকে রেডিয়েট করছে, এবং সেটা আমাদের কাছ অব্দি এই যে কনভেকশন ওয়েতে অর্থাৎ এয়ার সার্কুলেশনের মাধ্যমে আমাদের কাছ অব্দি এসে পৌঁছচ্ছে। তাহলে যেটা সোর্স অর্থাৎ সান, সান কি করছে? তার যে টেম্পারেচারটা রয়েছে সেটাকে রেডিয়েট করছে, এবং আমরা ওটা পাচ্ছি কিসের মাধ্যমে? কনভেকশনের মাধ্যমে। যেমন রেডিয়েন্ট ওয়ার্মার। রেডিয়েন্ট ওয়ার্মার যেটা রয়েছে, ওই রেডিয়েন্ট ওয়ার্মারের উপরে যে লাইটটা রয়েছে সে কি করছে? একটা টেম্পারেচার রেডিয়েট করছে, এবং ওই যে টেম্পারেচারটা ও রেডিয়েট করছে সেই টেম্পারেচারটা বাচ্চার বডি অব্দি কিভাবে পৌঁছচ্ছে? কনভেকশনের মাধ্যমে পৌঁছচ্ছে, ঠিক আছে? তাহলে রেডিয়েশন কথার অর্থ হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে যখন টেম্পারেচারটা ছড়িয়ে যাচ্ছে, টেম্পারেচারটা যখন কোনো একটা সোর্স থেকে বেরিয়ে আসছে, তখন সেটাকে আমরা রেডিয়েশন বলছি। যেমন এই ঠান্ডার সময় আমরা কি করছি? কোথাও একটা আগুন জ্বালিয়ে তার চারিদিকটায় বসে রয়েছি। তাহলে টেম্পারেচারের সোর্সটা কোনটা? ওই যেটা আগুন জ্বলছে সেইটা। তাহলে আগুনের মধ্যে তুমি নিশ্চয়ই হাত ঢুকিয়ে দিয়ে তাপ নাও না। তুমি সাইডে বসে থাকো, তুমি তাপটা পাচ্ছ। ওই যে তাপটা আসছে, কিভাবে আসছে? যে এয়ার সার্কুলেশন হচ্ছে সেই এয়ারটা গরম হচ্ছে, এবং তার ফলে ওই পুরো এনভায়রনমেন্টটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে রেডিয়েশন মানে হচ্ছে যে কোনো কিছু থেকে টেম্পারেচারটাকে রেডিয়েট করছে বা ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে চারটে সিস্টেম বুঝতে পারলে। কন্ডাকশন মানে যখন কন্টাক্টে থাকছে কোনো কিছু, তখন সেটাকে কন্ডাকশন বলছি। যখন এয়ারের মাধ্যমে সার্কুলেট করে টেম্পারেচার লস হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কনভেকশন। যখন জলীয় বাষ্পের মাধ্যমে বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ইভাপোরেশন। এবং রেডিয়েশন মানে হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে টেম্পারেচারটা কি করছে? রেডিয়েট করছে, অর্থাৎ সেটা সেখান থেকে ছড়াচ্ছে, কোনো একটা সোর্স থেকে টেম্পারেচারটা ছড়াচ্ছে যখন, তাকে আমরা রেডিয়েশন বলছি। বুঝতে পারলে চারটে সিস্টেম? তাহলে এখানটায় দেখো কি বলেছে, অ্যাপ্লিকেশন অফ কুল ক্লোথস টু দ্য অ্যাক্সিলা। তাহলে আমি অ্যাক্সিলাতে একটা ভেজা কাপড় বা ঠান্ডা কাপড় দিয়ে রেখেছি, অর্থাৎ কন্ডাক্টে রেখেছি। তাহলে কন্ডাক্টে যখন রাখছি তখন তাহলে সেটা কি ওয়ে হবে? সেটা হয়ে যাবে কন্ডাকশন, তাই তো? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন এ, কন্ডাকশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো। Hair color in humans turn white due to absence of which of the following pigments? তাহলে আমাদের হেয়ার কালার যেটা রয়েছে সেটা হোয়াইট হয়ে যাচ্ছে কোন পিগমেন্টের অভাবে? চুলের রং কালো হয় কেন? কারণ সেটার মধ্যে মেলানিন থাকে বলে। মেলানিন সাবস্টেন্স যেটা রয়েছে, এই সাবস্টেন্সটা আমাদের হেয়ারকে ব্ল্যাক করছে, ঠিক আছে? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন এ। মেলাটোনিন যেটা রয়েছে, এই মেলাটোনিন হচ্ছে এক ধরনের হরমোন। এটা হচ্ছে মেলাটোনিন, একটা হরমোন, এবং এই হরমোনটা কি করে আমাদের যে স্লিপ ওয়েক সাইকেল রয়েছে, স্লিপ ওয়েক সাইকেল যেটা রয়েছে, বা যেটাকে আমরা সাইকার্ডিয়াল রিদম বলি,
সার্কাডিয়ান রিদম, এই রিদিমটাকে মেনটেন করছে। তো এটা হচ্ছে মেলাটোনিন। আর বিলিরুবিন এবং বিলিভার্ডিন এই দুটো হচ্ছে বাইল পিগমেন্ট। এটা হচ্ছে বাইল পিগমেন্ট এবং এটা হচ্ছে হিমোগ্লোবিনের যখন ব্রেকডাউন হচ্ছে, হিমের ব্রেকডাউনের ফলে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে চারটে অপশন বুঝতে পারলে। নেক্সট, হুইচ সোয়েট গ্ল্যান্ড ইজ নন ফাংশনাল ইন চিলড্রেন টিল এজ অফ 12 ইয়ার্স? তাহলে 12 ইয়ার্স অব্দি কোন সোয়েট গ্ল্যান্ডটা নন ফাংশনাল ওয়েতে থাকে? কি কি সোয়েট গ্ল্যান্ড বলেছে এখানটায় দেখো, সেরুমিনাস বলেছে, ইক্রিন বলেছে, অ্যাপোক্রিন বলেছে এবং অল অফ দ্য অ্যাবাভ বলেছে। সেরুমিনাস বা সেরুমেন আমি অলরেডি বললাম যে সেরুমেনাস বা সেরুমেনটা কিন্তু কোনো সোয়েট গ্ল্যান্ড নয়, কারণ সেরুমেন কোথায় তৈরি হয়? ইয়ার ড্রামের মধ্যে তৈরি হচ্ছে, অর্থাৎ ইয়ারের ক্যানালের মধ্যে তৈরি হচ্ছে, কানের মধ্যে ওটা ইয়ার ওয়াক্স। ঠিক আছে, তাহলে এটা তো একদমই হবে না। বাকি রয়েছে এক্রিন এবং অ্যাপোক্রিন, এই দুটোই সোয়েট গ্ল্যান্ড। এবং এক্রিন গ্ল্যান্ড যেটা রয়েছে, এই এক্রিন গ্ল্যান্ডটা কি করে? সোয়েট প্রোডাকশন করে। এক্রিন গ্ল্যান্ডের মাধ্যমে সোয়েট প্রোডাকশন হয়। আর অ্যাপোক্রিন গ্ল্যান্ড যেটা রয়েছে, এই অ্যাপোক্রিন গ্ল্যান্ডটা কোথায় থাকে? অ্যাক্সিলা, ব্রেস্ট, ফেস, স্ক্যাল্প, পেরিনিয়াম এই সমস্ত এরিয়াতে থাকে। এবং এই সমস্ত এরিয়াতে এটা কি করছে? আমাদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বা সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানগুলো ডেভেলপমেন্ট বা সেই সময়ের জন্য এই অ্যাপোক্রিন গ্ল্যান্ড, অর্থাৎ এটা বিফোর পিউবার্টিতে এই গ্ল্যান্ডটা নন ফাংশনিং থাকে এবং এটা কোনো কাজ করে না। আফটার পিউবার্টিতে অ্যাপোক্রিন গ্ল্যান্ড কাজ করছে এবং এই অ্যাপোক্রিন গ্ল্যান্ড আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে হেল্প করছে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন সি, অ্যাপোক্রিন গ্ল্যান্ড। ঠিক আছে, এবং এই যে অ্যাক্রিন গ্ল্যান্ড যেটা রয়েছে, এই অ্যাক্রিন গ্ল্যান্ডটা আমাদের পাম, হ্যান্ড সারফেস বা পায়ের সোল, ফুট এগুলোতে বেশি থাকে। ঠিক আছে, তাহলে কোশ্চেন ছিল হুইচ সোয়েট গ্ল্যান্ড ইজ নন ফাংশনাল ইন চিলড্রেন টিল দ্য এজ অফ 12 ইয়ার্স? অ্যান্সার হবে অ্যাপোক্রিন গ্ল্যান্ড। ঠিক আছে, নেক্সট, কিডনি, অর্থাৎ আমাদের স্কিন শেষ হয়ে এবার কিডনিতে এসছে। এক্সক্রিটরি ইউনিট অফ কিডনি ইজ, কিডনির এক্সক্রিটরি ইউনিট কি? ভীষণই ইজি কোশ্চেন। কি কি ছিল? বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, নেফ্রন এবং হেনলির লুপ। তাহলে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এবং হেনলির লুপ এই তিনটেই হচ্ছে যে নেফ্রনের একটা করে পার্ট, এবং এক্সক্রিটরি ইউনিট অফ কিডনি হচ্ছে যে নেফ্রন। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, নেফ্রন। নেক্সট, when a person's blood pressure drops the kidney responds by, তাহলে যখন ব্লাড প্রেশার ড্রপ করছে বা ব্লাড প্রেশার যখন কমে যাচ্ছে তখন আমাদের কিডনি কিভাবে রেসপন্ড করে? কি কি রয়েছে অপশন? প্রডিউসিং অ্যালডোস্টেরন, স্লোয়িং দ্য রিলিজ অফ এডিএইচ, সিক্রেটিং রেনিন এবং ইনক্রিজিং ইউরিন আউটপুট। আমাদের বডিতে ব্লাড প্রেশার কন্ট্রোলের সঙ্গে কিডনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাটা পালন করার জন্য একটা সিস্টেম রয়েছে যেটাকে আমরা বলি RAAS বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ঠিক আছে, তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কিভাবে কাজ করে? প্রথমেই হচ্ছে যে যখনই একটা পার্সনের ব্লাড প্রেশার ড্রপ করছে, কি কি কারণে ড্রপ করতে পারে? হঠাৎ করে ব্লাড ভলিউম কমে গেল, বা হঠাৎ করে ব্লাডের সোডিয়াম কমে গেল, বা পেশেন্ট হয়তো সবসময় লো বিপিতে থাকে, দুর্বলতার কারণে ব্লাড প্রেশারটা ফল করেছে। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশনে কি হবে? কিডনি থেকে প্রথমেই একটা রেনিন হরমোন সিক্রেশন হবে। তাহলে প্রথমেই রেনিন হরমোন সিক্রেশন হবে এবং সেই রেনিন হরমোনটা কি করবে? আমাদের কিডনিতে অ্যাঞ্জিওটেনসিন রয়েছে, সেই অ্যাঞ্জিওটেনসিন থেকে ওটা অ্যাঞ্জিওটেনসিন 1 করবে এবং সেখান থেকে হবে অ্যাঞ্জিওটেনসিন 2 হবে। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হতে হেল্প কে করবে? ACE, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে অ্যাঞ্জিওটেনসিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যাঞ্জিওটেনসিন থেকে এখানটা কি হচ্ছে? অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 1। ঠিক আছে, তাহলে যখনই রেনিন সিক্রেশন হচ্ছে তখন রেনিন সিক্রেশনের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 হচ্ছে এবং এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হওয়ার জন্য, অ্যাঞ্জিওটেনসিন 2 হওয়ার জন্য কি হেল্প করছে আমাদেরকে? ACE, ACE অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। ঠিক আছে, এবং যখনই অ্যাঞ্জিওটেনসিন 2 রিলিজ হচ্ছে, এই অ্যাঞ্জিওটেনসিনটা কি 2 কি করছে? ভেসো কনস্ট্রিকশন করছে, ভেসো কনস্ট্রিকশন। এবং যখনই ভেসো কনস্ট্রিকশন হবে তখন কি হবে? ভেসো কনস্ট্রিকশন হলেই ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ভেসো কনস্ট্রিকশনের ফলে কি হবে? ইনক্রিজড ব্লাড প্রেশার হয়ে গেল। তাহলে এটা হলো রেনিনের কাজ। এরপরে আসবে
এই যে RAA সিস্টেম ছিল, তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন হয়ে গেল। এরপরে আসছে অ্যাল্ডোস্টেরন সিস্টেম, তাহলে অ্যাল্ডোস্টেরনও এখানটায় রয়েছে। অ্যাল্ডোস্টেরনটা কোথা থেকে আসবে? যখনই অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে, এই অ্যাঞ্জিওটেনসিন 2 কি করবে, অ্যাড্রিনাল কর্টেক্স যে রয়েছে আমাদের কিডনির ওপরে, অ্যাড্রিনাল কর্টেক্স রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স, এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি হবে, অ্যাল্ডোস্টেরন সিক্রেশন হবে। অ্যাল্ডোস্টেরন সিক্রেশন হবে। অ্যাল্ডোস্টেরন সিক্রেশন যখন হবে, এই অ্যাল্ডোস্টেরন সিক্রেশনটা কিডনি টিউবিউলস, আমাদের যে কনভলিউটেড টিউবিউলস গুলো রয়েছে, সেই টিউবিউলস এর মধ্যে অ্যাকশন করবে। টিউবিউলস এর মধ্যে কি অ্যাকশন করবে? এটা আমাদের সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন, সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এবং কি করবে, ইনক্রিজ এক্সক্রিশন অফ পটাশিয়াম। ঠিক আছে, তাহলে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন যদি বেড়ে যায়, তাহলে আমাদের বডিতে ব্লাডের ভলিউমটা বাড়বে আর পটাশিয়ামটা এক্সক্রিট করবে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, আমাদের বডিতে ব্লাড সোডিয়াম যেটা রয়েছে তার অ্যামাউন্টটা কি হচ্ছে, বাড়ছে। ব্লাড সোডিয়াম অ্যামাউন্ট বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ব্লাডের ভলিউমটাও বাড়ছে। ব্লাড ভলিউমটাও বাড়ছে, এবং ব্লাড ভলিউমটা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ব্লাড ভলিউম বাড়লে কি হবে, ব্লাড প্রেশার যেটা রয়েছে সেই ব্লাড প্রেশারটাও বাড়বে। ঠিক আছে, তাহলে অ্যাল্ডোস্টেরন সেটা এইভাবে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করলো, এবং যেটা রেনিন ছিল সেটা এইখানে ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করলো। বুঝতে পারলে? তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাল্ডোস্টেরন সিস্টেম যেটা রয়েছে, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাল্ডোস্টেরন সিস্টেম আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করে যখন আমাদের ব্লাড প্রেশার ফল করে যায়, এবং এই সম্পূর্ণ মেকানিজমটা কিন্তু আমাদেরকে কিডনি করে দিচ্ছে। এটার জন্য কিন্তু আর কোনো সিস্টেম হেল্প করছে না। ঠিক আছে, তাহলে কি হলো আমি আরেকবার শর্টে বলছি। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম স্টার্ট হওয়ার জন্য প্রথমেই কিডনি থেকে রেনিন হরমোন সিক্রেশন হতে হবে। রেনিন হরমোন কখন সিক্রেশন হবে? যখন রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে রেনাল ব্লাড ফ্লোটা কমে গেল। তার ফলে কি হচ্ছে, এই রেনিন হরমোনটা সিক্রেশন হয়ে কিডনির মধ্যে যে অ্যাঞ্জিওটেনসিন রয়েছে সেই অ্যাঞ্জিওটেনসিনটাকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করবে, এবং অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে ওটা হয়ে যাবে কি, অ্যাঞ্জিওটেনসিন 2, যেটাতে হেল্প করবে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। তারপরে কি হবে, এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে যখন অ্যাঞ্জিওটেনসিন 2 হয়ে গেল, সেটা আমাদের ভেসোকনস্ট্রিকশন করবে এবং তার ফলে বিপিটা বাড়বে। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 হরমোনটা কি করবে, অ্যাড্রিনাল কর্টেক্সে গিয়ে অ্যালডোস্টেরন হরমোন রিলিজ করবে। অ্যালডোস্টেরন হরমোন যেটা রিলিজ হবে, সেটা আমাদের কিডনির যে টিউবিউলস রয়েছে সেই টিউবিউলস এর মধ্যে সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়াবে এবং পটাশিয়ামের এক্সক্রিশনটাকে বাড়িয়ে দেবে। তার ফলে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ার ফলে কি হচ্ছে, ব্লাডের সোডিয়ামের অ্যামাউন্ট বাড়ছে, এবং ওয়াটারের ভলিউমটাও বাড়ার ফলে ব্লাডের ভলিউমটাও বাড়ছে, এবং তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করছে। তাহলে এই হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা একটুখানি বই থেকে পড়ে নিও। তাহলে এখানটায় অ্যান্সার কি হবে, when a person blood pressure drops the kidney respond by producing aldosterone। aldosterone অবশ্যই প্রডিউস করে, কিন্তু সেটা পরে করে। স্লোয়িং দ্য রিলিজ অফ ADH, সিক্রেটিং রেনিন এবং ইনক্রিজ ইউরিনারি আউটপুট। তাহলে আমরা পড়ে বুঝতেই পারলাম যে এখানটায় ফার্স্ট অ্যাকশন হচ্ছে যে সিক্রেটিং রেনিন। প্রথম কাজ হলো রেনিন সিক্রেশন করা। রেনিন সিক্রেশন না হলে কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশন হবে না। বুঝতে পারলে? তাহলে এখানটা অ্যান্সার কি হলো, সিক্রেটিং রেনিন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। The blood vessel leading away from the glomerulus is known as। তাহলে গ্লোমেরুলাসের মধ্যে যে ব্লাড ভেসেলটা লিডিং অ্যাওয়ে, অর্থাৎ ব্লাডটা বেরিয়ে যাচ্ছে যেটা থেকে, সেটার নাম কি? অ্যাফারেন্ট, ইফারেন্ট, গ্লোমেরুলার আর্টেরিওল বা মোটর আর্টারি। চারটে রয়েছে অপশন। গ্লোমেরুলাসের স্ট্রাকচারটা আগে দেখে নিই চলো। এটা একটা গ্লোমেরুলারের স্ট্রাকচার। এই যে এই পার্টটা রয়েছে এটা হচ্ছে যে আমাদের গ্লোমেরুলাস। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এবং মানে এই কাপের মতোটাকে আমরা বোমেন্স ক্যাপসুল বলে থাকি, এবং এই যেটা ঢুকছে এবং বেরোচ্ছে এটাকে আমরা গ্লোমেরুলাস বলি। ঠিক আছে, তাহলে এই কাপের মতো পার্টটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এবং এই যে ব্লাড ফ্লো এবং আর্টারিটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে কি হচ্ছে, একটা পার্ট থেকে রেনাল ব্লাড ফ্লো, যেটা রেনাল আর্টারির মাধ্যমে এখানে ঢুকছে, এবং সেটা এই টাফট অফ আর্টারিজ, ছোট ছোট ভীষণই কনজেস্টেড একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে থেকে ব্লাডটা ফ্লো হয়ে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যেখান থেকে ঢুকছে এবং এই যেখান থেকে বেরোচ্ছে, দুটো দু রকমের নাম আছে।
যেটা থেকে ঢুকছে সেটাকে আমরা বলি অ্যাফারেন্ট, AFFERENT, এটাকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টেরিওল, আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল, এবং যেটা দিয়ে বেরোচ্ছে সেটাকে আমরা বলি ইফারেন্ট আর্টেরিওল, EFFERENT, ইফারেন্ট আর্টেরিওল। ঠিক আছে, তাহলে এ প্রথমে আসে, ABCD যদি আমি লিখি, প্রথমে এ আসে, তাহলে এ দিয়ে ব্লাডটা এন্ট্রি করছে এবং ই দিয়ে ব্লাডটা বেরোচ্ছে। ঠিক আছে, এবং এখানে আরো একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে যে অ্যাফারেন্ট আর্টেরিওল যেটা আমার ঢুকছে তার ডায়ামিটার, তার যে ডায়ামিটারটা রয়েছে আর্টেরিওলের, সেই ডায়ামিটারটা অনেকটা বেশি। ঠিক আছে, এবং ইফারেন্ট আর্টেরিওল যেটা দিয়ে ব্লাডটা বেরোচ্ছে তার ডায়ামিটারটা অনেকটা কম। ঠিক আছে, তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটার ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটারের থেকে বেশি। ঠিক আছে, তাহলে যেটা দিয়ে ব্লাড ঢুকছে তার ডায়ামিটার যদি বেশি হয় এবং যেটা দিয়ে ব্লাড বেরোচ্ছে তার ডায়ামিটার যদি ছোট হয় এবং ভেতরে এরকম একটা জালের মতো যদি নেটওয়ার্ক থাকে, তাহলে প্রেশারটা কি হবে, গ্লোমেরুলাসের মধ্যে প্রেশারটা ভীষণই বেশি হয়। ঠিক আছে, তাহলে ব্লাড যখন অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে ঢুকছে এবং ইফারেন্ট থেকে বেরোচ্ছে, এই ভেতরে যখন এই টাফট আর্টারিজের মধ্যে থেকে পাস করছে, তখন এই ভেতরে একটা ভীষণই প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং সেই প্রেশারটা আমাদের কি কাজে লাগছে সেটা আমি পরের পার্টে গিয়ে বলবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হলো, দ্য ব্লাড ভেসেল লিডিং অ্যাওয়ে ফ্রম দ্য গ্লোমেরুলাস ইজ নোন অ্যাজ, এটা হচ্ছে যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। ঠিক আছে, ক্লিয়ার? ডিউরিং দ্য ফর্মেশন অফ ইউরিন দ্য প্রসেস অফ ফিল্ট্রেশন টেক্স প্লেস ইন, তাহলে ইউরিন ফর্মেশনের একটা স্টেজ হলো ফিল্ট্রেশন, এবং সেই ফিল্ট্রেশনটা কোথায় হয় জানতে চেয়েছে। অপশন কি কি রয়েছে, কালেক্টিং ডাক্ট, গ্লোমেরুলার ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে প্রথমে এই ছবিটা দেখো, ছবির মধ্যে নেফ্রনের প্রত্যেকটা পার্ট দেওয়া রয়েছে। ফার্স্ট হচ্ছে যে এই পার্টটা ইফারেন্ট আর্টেরিওল, এইমাত্র বললাম ইফারেন্ট আর্টেরিওল এবং অ্যাফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট দিয়ে ব্লাড এন্ট্রি করছে এবং ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাডটা বেরোচ্ছে। এই কাপের মতো অংশটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এবং এই যে টাফট অফ আর্টারিস ইফারেন্ট এবং অ্যাফারেন্ট আর্টেরিওল নিয়ে, এটা হচ্ছে গ্লোমেরুলাস। বোমেন্স ক্যাপসুল হয়ে গেল, বোমেন্স ক্যাপসুল থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, অর্থাৎ প্রক্সিমাল এবং ডিস্টাল দুটো রয়েছে, একটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এটা প্রক্সিমাল অর্থাৎ সামনে, ডিস্টাল অর্থাৎ দূরে। ঠিক আছে, ডিস্টাল থেকে দূরে এটা মনে রাখবে, তাহলে প্রক্সিমাল মানে সামনে, এটা মনে থাকবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তারপরে রয়েছে এটা লুপ অফ হেনলি, এবং তারপরে রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এবং এই লম্বাটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এই চারটে পার্ট রয়েছে আমাদের নেফ্রনের মধ্যে। এবারে নেফ্রনের মধ্যে যে ইউরিন ফর্মেশন হচ্ছে তার কতগুলো স্টেজ রয়েছে, স্টেজগুলো কি কি রয়েছে। ফার্স্ট স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথম স্টেপে কি হচ্ছে, ফিল্ট্রেশন। ফার্স্ট স্টেপে কি হচ্ছে, ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন হচ্ছে। সেকেন্ড স্টেজে কি হচ্ছে, সেকেন্ড স্টেজে হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এবং আরেকটা স্টেপ রয়েছে লাস্ট, সেটা হচ্ছে যে টিউবিউলার সিক্রেশন, টিউবিউলার সিক্রেশন। এই তিনটে স্টেপে ইউরিন ফর্মেশন হয়, তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কোথায় হয়, ফিল্ট্রেশন হয় আমাদের গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুলের মধ্যে। কিভাবে হচ্ছে, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে যখন ব্লাডটা আসছে, এখানে ডায়ামিটারটা বলেছিলাম বেশি, এবং ইফারেন্ট আর্টেরিওল দিয়ে যখন ব্লাডটা বেরোচ্ছে সেখানটার ডায়ামিটারটা কম। তাহলে এই গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যখন ব্লাডটা পাস করছে অ্যাফারেন্ট থেকে ইফারেন্টে, তখন এই আর্টারির মধ্যে দিয়ে যখন ব্লাডটা যাচ্ছে তখন একটা প্রেসার তৈরি হচ্ছে, এই টাফট অফ আর্টারিজে একটা প্রেসার তৈরি হচ্ছে, যেই প্রেসারের ফলে কি হচ্ছে, এখান থেকে কিছু মলিকিউলস, যেগুলো ছোট ছোট মলিকিউলস রয়েছে, প্লাজমা লাইক সাবস্টেন্স রয়েছে, মানে ব্লাড যাচ্ছে, ব্লাডের মধ্যে প্লাজমাটা ওয়াটারি মেটেরিয়াল, তার কনসিস্টেন্সিটা কম, তাই জন্য কি হচ্ছে, এখান থেকে কিছুটা মেটেরিয়াল আমাদের এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে চলে আসছে। তাহলে গ্লোমেরুলাস থেকে যখন ব্লাডটা পাস করছে, তখন এই গ্লোমেরুলাস থেকে পাতলা ওয়ালের জন্য এবং প্রেসারের জন্য কিছুটা মেটেরিয়াল কি হচ্ছে, এখান থেকে বেরিয়ে আমাদের এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে চলে আসছে, এবং যেই জিনিসটা বোমেন্স ক্যাপসুলের মধ্যে চলে আসছে ব্লাড থেকে বেরিয়ে, সেটাই হচ্ছে ফিল্ট্রেট। বুঝতে পারলে? তাহলে ইফারেন্ট আর্টেরিওল এবং অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে যেই জিনিসগুলো বেরোচ্ছে, ইফারেন্ট আর্টেরিওল এবং অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে ব্লাড পাস করার সময় যেই প্রসিডিওরটা চলছে, এই যে প্রেসার একটা ক্রিয়েট হচ্ছে, এই প্রেসারের ফলে কি হচ্ছে, গ্লোমেরুলাস থেকে কিছু মেটেরিয়াল
আমাদের বেরিয়ে আসছে এবং সেগুলো বোমেন্স ক্যাপসুলের মধ্যে ক্যাপচার হচ্ছে, হয়ে সেই মেটেরিয়ালটাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে যাচ্ছে। যে ব্লাড একটা রেড কালারের হয়, কিন্তু ইউরিন আমরা পাচ্ছি পেল কালারের বা ক্লিয়ারলেস বা কালারলেস আমরা বলতে পারি। তাহলে রেড কালারের ব্লাড থেকে কালারলেস যে ইউরিন ফর্মেশন হচ্ছে, তার মেন কারণ হচ্ছে যে যখন ইফারেন্ট এবং অ্যাফারেন্ট আর্টেরিওলের মধ্যে থেকে ব্লাড পাস করছে, তখন সেখানকার এই পাতলা ভেসেলস ওয়াল দিয়ে কিছু ছোট ছোট মলিকিউল প্রেসারের ফলে ওখান থেকে বেরিয়ে চলে আসছে, যেটা বোমেন্স ক্যাপসুলের মধ্যে ক্যাপচার হচ্ছে। এবং যেটা ক্যাপচার হচ্ছে সেটাকেই আমরা কি বলছি, ফিল্ট্রেট। এটাকেই আমরা বলছি ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটাই ইউরিনের মতো এখান থেকে পাস করছে, এবং তারপরে যে বাকি দুটো স্টেপ রয়েছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এবং টিউবিউলার সিক্রেশন, সেই দুটো হচ্ছে। তাহলে ফিল্ট্রেট ব্যাপারটা বুঝতে পারলে। এই যে গ্লোমেরুলাস রয়েছে, গ্লোমেরুলাসের মধ্যে থেকে যে ব্লাডটা পাস করছে, সারা দিনে আমাদের 180 লিটার ফিল্ট্রেট প্রসেস হচ্ছে। প্রত্যেক দিন 180 লিটার ফিল্ট্রেট প্রসেস হচ্ছে, এবং যেটা রেট হচ্ছে 125 ml পার মিনিট। এবং এটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর। তাহলে আমাদের জিএফআর কত? 125 ml পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 125 ml ব্লাড থেকে ফিল্ট্রেট তৈরি করছে আমাদের গ্লোমেরুলাস। এবং যেটা আমাদের সারাদিনে কত অ্যামাউন্ট হচ্ছে? 180 লিটার। ঠিক আছে, তাহলে এই হিউজ অ্যামাউন্টের ফিল্ট্রেট আমাদের নেফ্রন থেকে, গ্লোমেরুলাস থেকে প্রতিদিন তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? ইউরিন ফর্মেশনের সময় প্রসেস অফ ফিল্ট্রেশন কোথায় হয়? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? গ্লোমেরুলার ক্যাপসুল, তাই তো? তাহলে এখানটা অ্যান্সার হলো অপশন বি, গ্লোমেরুলার ক্যাপসুল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ইউরিন ফর্মেশনের প্রসেস। আচ্ছা, একটা স্টেপ বলেছি, আরো দুটো স্টেপ বলবো। নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য সিক্রেশন প্রসেস অফ ইউরিন ফর্মেশন? তাহলে ইউরিন ফর্মেশনের সিক্রেশন প্রসেসের মধ্যে কি হচ্ছে, অর্থাৎ যে টিউবিউলার সিক্রেশন বললাম, টিউবিউলার সিক্রেশনে কি হয়। আবার আগের ছবিতে চলে এসো। এখানটায় দেখো, যেই ফিল্টারটা তৈরি হলো, এই ফিল্টারটা আমাদের গ্লোমেরুলাস থেকে তৈরি হয়ে বোমেন্স ক্যাপসুলের মধ্যে ক্যাপচার হলো, এবং বোমেন্স ক্যাপসুল থেকে এটা চলে এলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে। ঠিক আছে, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে চলে এলো এতটা বেশি পরিমাণের ফিল্ট্রেট, এই এতটা বেশি পরিমাণের ফিল্ট্রেট চলে আসার পরে আমাদের বডির মনে হলো যে অনেকটা বেশি চলে গেছে, আমার এগুলো প্রয়োজন। ঠিক আছে, বডির এই জিনিসগুলো প্রয়োজন যেগুলো ফিল্ট্রেটের মাধ্যমে নেফ্রনের ভেতরে চলে গেছে। তাহলে বডি কি করবে? বডি সেগুলো আবার রিঅ্যাবজর্ব করে নেবে। তাহলে রিঅ্যাবজর্পশন যে জিনিসটা হচ্ছে, রিঅ্যাবজর্পশন অর্থাৎ যেগুলো আমাদের বডির প্রয়োজন রয়েছে, বেশ কিছু ইলেকট্রোলাইটস রয়েছে, অনেকটা পরিমাণ ওয়াটার রয়েছে, এগুলো সমস্তটা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেগুলো বডির মধ্যে আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিল্ট্রেট থেকে আবার আমার বডিতে বেরিয়ে চলে আসছে, সেই জিনিসগুলোকে মানে সেই প্রসেসটাকে আমরা বলছি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, কারণ আমার বডিতে জিনিসগুলো আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই রিঅ্যাবজর্পশন প্রসেসটা চলতে থাকে মেনলি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হচ্ছে, কিছুটা হচ্ছে যে লুপ অফ হেনলিতে হচ্ছে। হওয়ার পরে চলে আসছে যখন এই ফিল্ট্রেটটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, তখন কি হচ্ছে, যে অ্যামাউন্ট অফ ফিল্ট্রেটটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অব্দি এলো, আর কিছুটা জিনিস আমার বডি আবার রিঅ্যাবজর্ব করে নিল। এবারে কি হচ্ছে, রিঅ্যাবজর্পশনের পরে কিছু মেটেরিয়াল এমন চলে আসছে যেগুলো আমার বডির প্রয়োজন নেই, সেই ইউরিনের মাধ্যমে ওই জিনিসগুলো বের করে দিতে চায়। ঠিক আছে, যেই অ্যামাউন্ট গুলো বা যেই মলিকিউলস গুলো আমার বডি নিডেড নয়, যেমন কিছু ডাগেড এক্সক্রিশন রয়েছে, H+ আয়ন রয়েছে, এরকম আরো কিছু কিছু মলিকিউলস রয়েছে যেগুলো আমার বডির প্রয়োজন নেই, সে কি করছে, সেগুলোকে বাইরে বার করে দিচ্ছে। বাইরে বার করার প্রসেসটা কি? তখন কি করবে, এতক্ষণ অবধি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনে এই ফিল্ট্রেটের জায়গা থেকে, এই টিউব থেকে বাইরের দিকে জিনিসগুলো বেরিয়ে আসছিল, যখন আমরা সেটাকে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বলছিলাম। যখনই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে চলে যাচ্ছে এবং বডির যেগুলো প্রয়োজন নেই, সে সেগুলো কি করছে, সেগুলোকে আবার এই টিউবিউলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই টিউবিউলের মধ্যে চলে আসছে। যখন এই টিউবিউলের মধ্যে ঢুকছে, তখন সেই প্রসেসটাকে আমরা বলছি টিউবিউলার সিক্রেশন। বুঝতে পারলে? তাহলে আমার এই যে ক্যাপিলারি বেড রয়েছে, অর্থাৎ এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি, ডিসিটি বা লুপ অফ হিল, এগুলো রয়েছে, আর এই যে কর্টেক্স এবং মেডুলা লেখা রয়েছে, এই পুরোটা জুড়ে একটা ক্যাপিলারি বেড তৈরি থাকে। ঠিক আছে, এই পুরোটা জুড়ে কি থাকে, একটা ক্যাপিলারি বেড।
যেই ক্যাপিলারি বেডের মাধ্যমে এই অ্যাবজর্পশন বা সিক্রেশন এই জিনিসগুলো হয়। যখন আমার বডিতে বেরিয়ে আসছে, অর্থাৎ যখন এই পিসিটি থেকে বেরিয়ে আসছে বডিতে, তখন সেটাকে আমরা বলছি রিঅ্যাবজর্পশন। আর যখন বডি থেকে আবার এই ফিল্ট্রেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ ডিসিটির মধ্যে যাচ্ছে, টিউবিউলের মধ্যে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সিক্রেশন। ঠিক আছে, এই হচ্ছে দুটোর বেসিক ডিফারেন্স। এবং এই সিক্রেশন গুলো এখানটায় চলে আসার পরে, তারপরে যে ইউরিনটা ফর্মেশন হলো সেটা এই কালেক্টিং ডাক্টের মধ্যে জমা হয় এবং সেখান থেকে কিডনি পাস করে সেটা ব্লাডারে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটে প্রসেস হলো। ফার্স্ট হলো ফিল্ট্রেশন, যেটা হয়ে গেল গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেট তৈরি হয়ে বোমেন্স ক্যাপসুলের মাধ্যমে ক্যাপচার হলো, হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হয়ে লুপ অফ হেনলি হয়ে সেটা চলে গেল ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, এবং তারপরে সেখান থেকে কালেক্টিং ডাক্ট। এই যে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের সময় মোস্টলি নিডেড আইটেমস, নিডেড মলিকিউলস এবং এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার যেগুলো আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এবং যেগুলো বডির প্রয়োজন নেই, যেমন কিছু ড্রাগের টক্সিক ড্রাগ বা কিছু যেগুলো আমাদের বডিতে লাগে না, H+ আয়ন, এই জিনিসগুলো কি হচ্ছে সিক্রেশনের মাধ্যমে বডি থেকে আবার বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি টিউবিউলার সিক্রেশন। বুঝতে পারলে? এইবারে তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? সিক্রেশন প্রসেসে, ইউরিন ফর্মেশনের সিক্রেশন প্রসেসে কি হয়? Substances are secreted from convoluted tubules. Substances are secreted into convoluted tubules. Substances are secreted into the glomerulus capsule. Substances are secreted from the glomerulus capsule. তাহলে গ্লোমেরুলাস ক্যাপসুলের মধ্যে আমরা দেখলাম ফিল্ট্রেট তৈরি হয়, আর এখানটায় কোশ্চেনে রয়েছে সিক্রেশন প্রসেস, তাহলে এই দুটো অপশন হবে না। বাকি দুটোর মধ্যে কনভলিউটেড টিউবিউল রয়েছে। এখানটা কি বলছে, একটা হচ্ছে যে সিক্রেটেড ফ্রম কনভলিউটেড টিউবিউল, আর একটা বলেছে সিক্রেটেড ইনটু কনভলিউটেড টিউবিউল। তাহলে আমরা দেখলাম সিক্রেশন প্রসেসের সময় বডি থেকে টিউবিউলের মধ্যে জিনিসগুলো ট্রান্সফার হচ্ছে, তাহলে সাবস্টেন্সেস আর সিক্রেটেড ইনটু কনভলিউটেড টিউবিউল, যেটা সেটাই হচ্ছে আমার সিক্রেশন প্রসেস। তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি। ঠিক আছে, বোঝা গেল? কোনো কনফিউশন রইলো না? তাহলে এটাই সিক্রেশন প্রসেসে সাবস্টেন্সেস গুলো আবার কনভলিউটেড টিউবিউলের মধ্যে সিক্রেটেড হচ্ছে। ঠিক আছে, কোশ্চেনে আমাদের 11 আর 12 সেম কোশ্চেন ছিল, 11 এবং 12 নাম্বারের কোশ্চেন দুটো সেম ছিল, তাই আমি একটা বাদ দিয়ে দিয়েছি। এটা 13 নাম্বার কোশ্চেন হলো। এরপরে চলো নেক্সট কোশ্চেন। হুইচ পার্ট অফ ফুড ফার্স্ট স্টার্ট টু ডাইজেস্ট ইনটু মাউথ? তাহলে এখানে বলছে যে মাউথের মধ্যে কোন ফুড পার্টিকেলসটা ডাইজেস্ট হতে শুরু করে। অপশন কি কি রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন। ফুড যখন আমাদের মুখের মধ্যে এন্টার করছে, তখন সেই ফুডের সঙ্গে কি মিশ্রিত হয়? সেখানটায় ফুডের সঙ্গে মিশ্রিত হয় স্যালাইভারি জুস, অর্থাৎ স্যালাইভা, তাই তো? স্যালাইভা সিক্রেশন হলো এবং ফুডের সাথে স্যালাইভা মিক্স আপ হলো। তাহলে এই স্যালাইভার মধ্যে কিছু জুস রয়েছে যেখান থেকে আমাদের এই ফুডটা ডাইজেশন হচ্ছে, তাই তো? স্যালাইভার মধ্যে কি কি থাকে? স্যালাইভার মধ্যে প্রথমত থাকে অ্যামাইলেজ। স্যালাইভার মধ্যে একটি এনজাইম থাকে, সেটা হচ্ছে অ্যামাইলেজ, যেটা কি করে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড এই জিনিসগুলো যেগুলো থাকে, মেনলি কার্বোহাইড্রেটস বলতে পারি বা কমপ্লেক্স সুগার বলতে পারি, সেগুলোকে অ্যামাইলেজ ডাইজেস্ট করছে। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইড হলো এবং তার সঙ্গে হচ্ছে কমপ্লেক্স সুগার, কমপ্লেক্স সুগার বা কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট, এই কয়েকটা জিনিস আমাদের যে অ্যামাইলেজ রয়েছে স্যালাইভারি জুসের মধ্যে, সেই স্যালাইভারি জুসের মধ্যে অ্যামাইলেজ এনজাইমটা কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স সুগার যেটা থাকে সেটাকে ব্রেকডাউন করছে এবং সেটা একটা সিম্পলিফাইড ফর্মে করার চেষ্টা করে। এবারে কি স্যালাইভারি সিক্রেশন যেটা হচ্ছে, সেটা মুখের মধ্যে তুমি খাওয়াটা যতক্ষণ চেবাচ্ছ, ঠিক ততটা সময়ই ওই স্যালাইভারি অ্যামাইলেজটা ওয়ার্ক করবে বা অ্যাকশন করবে। তারপরে যখন ওটা গ্যাস্ট্রিক ইয়েতে চলে যাবে বা স্টোমাকের মধ্যে চলে যাবে, তখন কিন্তু আর এই অ্যামাইলেজটা কাজ করতে পারবে না। তাহলে তোমার মাউথ থেকে শুরু করে স্টোমাক অব্দি যাওয়া পর্যন্ত এই স্যালাইভারি অ্যামাইলেজ এনজাইমটা কাজ করতে পারবে। তাহলে তুমি যদি খুব তাড়াতাড়ি খাবার খাও বা না চিবিয়ে খাবারটা গিলে নাও, তাহলে কিন্তু অ্যামাইলেজ এনজাইম যেটা রয়েছে এটা কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই স্যালাইভার মধ্যে 1 নম্বর থাকে অ্যামাইলেজ, 2 নম্বর এখানটায় থাকে লাইসোজাইম। লাইসোজাইম, লাইসোজাইম কি করে? লাইসোজাইম এক ধরনের এনজাইম, এটা কি করছে, আমাদের যে বিভিন্ন খাবারের মধ্যে যদি কোনো মাইক্রোবস থাকে বা কোনো ফরেন বডি থাকে, যেগুলোকে ডিস্ট্রয় করতে হেল্প করছে। ঠিক আছে, আর কিছু এখানটা ইমিউনোগ্লোবিউলিন থাকে, যে কোনো বডি সিক্রেশনের মধ্যে ইমিউনোগ্লোবিউলিন হিসেবে ইমিউনোগ্লোবিউলিন এ থাকে বডি সিক্রেশনস এর মধ্যে, তাহলে এখানেও আইজি এ থাকবে।
ঠিক আছে। আর কি করছে আমাদের স্যালাইভারি জুসের আর কাজ কি রয়েছে? এটা আমাদের ফুডটাকে লুব্রিকেট করতে হেল্প করে এবং আমাদের মাউথটাকেও ক্লিন রাখে। আমাদের প্রত্যেক দিন প্রায় 1.5 লিটার অফ স্যালাইভা সিক্রেশন হয়, যেটা আমাদের মাউথটাকে ওয়াশ করতে থাকে এবং যে কোনো খারাপ ব্যাকটেরিয়া বা মাইক্রোব যেগুলো ফুডের মাধ্যমে আমরা খেয়ে নিচ্ছি সেগুলো নষ্ট করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে খাবারের টেস্ট পাই সেই টেস্টটাও আমরা এই স্যালাইভারি এনজাইমের জন্য পাচ্ছি বা স্যালাইভারি সিক্রেশনের জন্য পেয়ে থাকি। বুঝতে পারলে? তাহলে যেই ফুডটা আমাদের ফার্স্ট ডাইজেশন স্টার্ট হয় মুখের মধ্যে সেটা হচ্ছে অপশন এ, কার্বোহাইড্রেট। ঠিক আছে, নেক্সট। A progressive wave-like movement that occurs involuntarily in the alimentary canal is called. তাহলে ভীষণই ইজি একটা কোশ্চেন। একটা প্রোগ্রেসিভ ওয়েভ লাইক মুভমেন্ট, একটা ওয়েভের মতো প্যাটার্নে যাচ্ছে, ওয়েভের মতো প্যাটার্ন, যেটা আমাদের এলিমেন্টারি ক্যানালে হচ্ছে ইনভলেন্টারি। এটা অর্থাৎ ভলেন্টারি নয়, আমি চাইলে করব না চাইলে করব না এরকমটা নয়, এটা ইনভলেন্টারিলি হচ্ছে। সেটাকে আমরা কি বলছি? পেরিস্টলসিস, ইনফ্লামেটরি রেসপন্স, কলিক রেসপন্স, রিগার্জিটেশন। এখানে এই পেরিস্টলসিস এবং রিগার্জিটেশন এই দুটো টার্মিনোলজি রয়েছে যে দুটো আমাদের এলিমেন্টারি ক্যানালের সঙ্গে খুব যুক্ত। তো এখানটায় অপশনের অ্যান্সারটা কি হবে বুঝতেই পারছো। অ্যান্সার হবে অপশন এই, পেরিস্টলসিস, যেটা আমরা বলি যে আমাদের এলিমেন্টারি ক্যানালের একটা ওয়েভ লাইক মুভমেন্টের প্যাটার্ন, যার মাধ্যমে ফুডটা পরবর্তী স্থানে স্থানান্তরিত হচ্ছে। ঠিক আছে, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে এই ওয়েভ লাইক মুভমেন্টের কারণে। ঠিক আছে, এটা পেরিস্টলসিস হলো। আর রিগার্জিটেশন বলতে আমরা কি বুঝি? রিগার্জিটেশন মানে হচ্ছে যে ব্যাকফ্লো অফ দ্য ফুড, অর্থাৎ ব্যাকফ্লো। ব্যাকফ্লো মানে তোমার খাবার যেই জায়গাতে রয়েছে, খাবারটা যদি এই জায়গাতে থাকে, যখন এটা আবার ব্যাকফ্লো করে এই জায়গাতে চলে আসে তখনই সেটাকে আমরা রিগার্জিটেশন বলছি। ঠিক আছে, রিগার্জিটেশন থেকেও কোশ্চেন আসে যে রিগার্জিটেশন কি। সেখানটায় কখনো অপশন থাকে যে ব্যাকফ্লো, আর কোথাও হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট। তাহলে আপওয়ার্ড মুভমেন্ট নাও হতে পারে। তোমার যদি ইসোফেগাস থাকে, এখানটা ইসোফেগাসের পরে এরকম ভাবে স্টোমাক রয়েছে, সেই স্টোমাকের মধ্যে যদি তোমার রিগার্জিটেশন হয় তাহলে সেটা আপওয়ার্ড হবে। কিন্তু যদি তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে এইভাবে থাকে, সেখানটায় যদি রিগার্জিটেশন হয় তাহলে ব্যাকফ্লো হবে। সেখানটায় কিন্তু রিগার্জিটেশন মানে আপওয়ার্ড মুভমেন্ট হবে না, রিগার্জিটেশনের অ্যান্সার হয় সবসময় ব্যাকফ্লো। ঠিক আছে, ব্যাকফ্লো অফ ফুড। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে পেরিস্টলসিস। নেক্সট, দ্য অ্যাপেন্ডিক্স ইজ লোকেটেড ইন। অ্যাপেন্ডিক্স কোথায় আছে জানতে চেয়েছে। লেফট অ্যান্টিকিউবয়েটাল ফসা, লেফট ইলিয়াক ফোসা, রাইট অ্যান্টিকিউবয়েটাল ফোসা এবং রাইট ইলিয়াক ফোসা। তাহলে এই অপশনগুলো কোথায় কোথায় কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। দেখো এই ছবিটার মধ্যে দেখো, এখানে আমাদের পুরো অ্যাবডোমিনাল রিজিয়নকে আমরা 9টা ভাগে ভাগ করেছি। তাহলে ফার্স্ট নাম্বার 1 হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক এবং নাম্বার 3 হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের মধ্যে কি কি থাকে? আমাদের এই পোর্শনটায় থাকে প্রথমত লিভার, এবং লিভারের ঠিক পাশেই থাকে গল ব্লাডার এবং কিডনি। আর একটা কি থাকে? স্মল ইন্টেস্টাইনের একটুখানি পার্ট থাকছে, এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তাহলে লেফট সাইডে কি থাকবে? লেফট সাইডে থাকবে স্প্লিন, কোলন, লেফট কিডনি এবং প্যানক্রিয়াস। হলো। আচ্ছা, মাঝখানে যে রিজিয়নটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যেখানটা আমাদের পেশেন্টরা কমপ্লেন করতে আসে যে এপিগ্যাস্ট্রিক পেন, বা যেটা অনেকে চেস্ট পেন হিসেবে ভুল করে। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি থাকে? প্রথমতই থাকে স্টোমাক, অর্থাৎ স্টোমাকের লোকেশনটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে রয়েছে। লিভারের কিছুটা পার্ট থাকে, প্যানক্রিয়াসের কিছুটা পার্ট থাকে, আর থাকে ডিওডেনাম, মোস্টলি ডিওডেনামের পার্টটা এই জায়গাতে থাকছে। স্প্লিন কিছুটা থাকছে এবং অ্যাডিনাল গ্ল্যান্ডস থাকছে। অ্যাডিনাল গ্ল্যান্ড মেনলি কিডনির উপরে থাকে। তাহলে তোমার সেটা কিডনির উপরের পোর্শন মানে লেফট হাইপোকন্ড্রিয়াক বা রাইট হাইপোকন্ড্রিয়াক বা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, যে কোনো জায়গাতে হতে পারে। নেক্সট চলে এসো লাম্বার রিজিয়ন। একটা হচ্ছে রাইট লাম্বার, একটা হচ্ছে লেফট লাম্বার। তাহলে লাম্বার রিজিয়নেও কিডনি দুটো দুদিকে তো থাকবেই, তার সঙ্গে কি থাকবে? গল ব্লাডার থাকবে, লিভার থাকবে এবং রাইট কোলন থাকবে। ঠিক আছে। আচ্ছা, আম্বিলিকাল রিজিয়ন। আম্বিলিকাল রিজিয়নে কি থাকছে? আম্বিলিকাল অর্থাৎ মাঝের যে পোর্শনটা, আম্বিলিকাল রিজিয়নে আম্বিলিকাস থাকে আর স্মল ইন্টেস্টাইন এবং ডিওডেনামের কিছুটা পার্ট থাকে। এরপরে আসছে নিচের পার্টটা, যেটা 7 এবং 9 এই দুটো হচ্ছে আমাদের ইলিয়াক পোর্শন। একটা হচ্ছে রাইট ইলিয়াক এবং একটা হচ্ছে লেফট ইলিয়াক। রাইট ইলিয়াকের মধ্যে অ্যাপেন্ডিক্স এবং সিকাম থাকে, এবং লেফট ইলিয়াকের মধ্যে থাকে ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। বেশ। আর একদম নিচের যে পার্টটা, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, যেখানটা ইউরিনারি ব্লাডার থাকে, ফিমেলের রিপ্রোডাক্টিভ অর্গান থাকে এবং সিগময়েড কোলন থাকে। তাহলে মনে রাখবে কিভাবে? একটা হচ্ছে রাইট ইলিয়াক এবং লেফট ইলিয়াক, এখানটায় আমাদের নিচের দিকের পার্টটা, অর্থাৎ অ্যাপেন্ডিক্স এদিকে এবং ওদিকটায় কোলনের পার্ট। একদম ওপরে দুদিকে একটা রাইট হাইপোকন্ড্রিয়াক এবং লেফট হাইপোকন্ড্রিয়াক। তাহলে একটা দিকে লিভার রয়েছে মেনলি, আমরা জানি লেফট সাইড রাইট সাইডে লিভার থাকে, তাহলে লিভারের একটা মোস্ট পার্ট হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াকে রয়েছে, এবং লেফট সাইডে মেনলি আমাদের কি থাকে? কিডনি এবং প্যানক্রিয়াস।
স্প্লিন, কোলন এগুলো, আর মাঝামাঝি এপিগ্যাস্ট্রিক রিজিয়নটায় আমাদেরকে স্টোমাক থাকছে। ঠিক আছে। আচ্ছা, মাঝের পোর্শনটা হচ্ছে আম্বিলিকাল রিজিয়ন, এবং আম্বিলিকাল থেকে মনে রাখবে এখানে এল রয়েছে, তার সাইডে রয়েছে লাম্বার পোর্শন, লেফট লাম্বার এবং রাইট লাম্বার। ঠিক আছে। তাহলে এখানটায় কখনো কখনো কোশ্চেন আসে যে অ্যাপেন্ডিক্সের লোকেশন কোথায়, লিভারের লোকেশন কোথায়, স্টোমাকের লোকেশন কোথায়, এবং কখনো কখনো তোমাকে সিগময়েড কোলনের লোকেশনও জানতে চায়। ঠিক আছে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের লোকেশন হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে। তাহলে এই কয়েকটা রিজিয়ন তোমরা মনে রেখো। এখানটা অ্যান্সারটা তাহলে কি হবে? অ্যান্সারটা কি হবে? অ্যাপেন্ডিক্স তাহলে কোথায় হলো? অ্যাপেন্ডিক্স হলো আমাদের রাইট ইলিয়াক ফোসাতে। অ্যান্সার হলো অপশন ডি। Gastric juice contributes to the digestion of which of the following types of nutrients? তাহলে গ্যাস্ট্রিক জুস থেকে যে মানে গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন হচ্ছে, সেখান থেকে কোন টাইপ অফ ফুডটা ডাইজেশন হচ্ছে? প্রোটিন, ফ্যাট, স্টার্চ এবং গ্লুকোজ। তাহলে গ্যাস্ট্রিক জুসটা তোমাদের একটু বলে দিই। আমাদের প্রত্যেক দিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, এবং গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কোথায় হয়? স্টোমাকের মধ্যে হচ্ছে। ঠিক আছে। স্টোমাকের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হচ্ছে, তার মধ্যে কি কি থাকে? তার মধ্যে থাকছে ওয়াটার। ওয়াটার তো থাকবেই, অর্থাৎ লিকুইফাই করার জন্য ওয়াটার থাকে। কিছু মিনারেল সল্টস থাকছে। ঠিক আছে। মিনারেল সল্ট হলো, কিছুটা মিউকাস থাকে, মিউকাস। এরপরে থাকছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। থাকে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকে, এবং একটা এনজাইম থাকে, ইনঅ্যাক্টিভেটেড এনজাইম, সেটা হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন। ঠিক আছে। পেপসিনোজেন থাকছে। এই কয়েকটা জিনিস থাকছে। তাহলে ওয়াটার, সল্ট, মিনারেল সল্ট, মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং পেপসিনোজেন, এই কয়েকটা জিনিস আমাদের গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকছে। এভরিডে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই দুটো জিনিস সিক্রেটেড হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে কিছু প্যারাইটাল সেল রয়েছে। প্যারাইটাল কিছু সেল রয়েছে যার নাম প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে এই সেল এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হচ্ছে, এবং পেপসিনোজেন যেটা রয়েছে এটা রিলিজ হচ্ছে কোথা থেকে? চিপ সেল থেকে। চিপ সেল। তাহলে পেপসিনোজেনের পি রয়েছে আর প্যারাইটালের পি রয়েছে, এবং এটা অপোজিট, অর্থাৎ পেপসিনোজেনটা চিপ সেল থেকে হচ্ছে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা হচ্ছে প্যারাইটাল সেল থেকে। ঠিক আছে। এবার এইগুলোর কাজ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রয়েছে, এটা মেনলি আমাদের স্টোমাকের মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, এবং এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কিরকম ভাবে হয়? এর পিএইচ কতটা হয়? পিএইচটা তুমি ধরে নাও প্রায় 1.5 থেকে 3.5, এরকম এরকম টাইপের একটা এনভায়রনমেন্ট থাকে। ঠিক আছে। মানে 2 থেকে 4 বা 1 থেকে 4 এরকম একটা পিএইচ থাকছে, মেনটেন হচ্ছে স্টোমাকের মধ্যে, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্যই এই অ্যাসিডিক পিএইচটা তৈরি হয়। এই অ্যাসিডিক পিএইচ এর ফলে কি হচ্ছে? আমাদের ফুডটা অ্যাসিডিক হচ্ছে, এবং আমাদের যে মাউথের মধ্যে স্যালাইভারি জুসটা মিশেছিল বলেছিলাম, তাহলে স্যালাইভারি জুসটা যেটা মিক্স আপ হয়েছিল, সেই স্যালাইভারি জুসের যে অ্যাকশনটা, সেটা স্টোমাকে আসার পরে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য। ঠিক আছে। এরপরে যখন এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হলো, তখন ফুডের মধ্যে যদি কোনো মাইক্রোবস বেঁচে যায়, অর্থাৎ লাইসোজাইম স্যালাইভারি জুসের মধ্যে ছিল, লাইসোজাইমের পরেও যদি কেউ বেঁচে থাকে, তাহলে এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে আসার পর সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। ঠিক আছে। আর কি? এই যে পেপসিনোজেন রিলিজ হচ্ছে, এই পেপসিনোজেনটা কাজ করার জন্যে, বা পেপসিনোজেনটা অ্যাক্টিভ হওয়ার জন্যে, পেপসিনোজেন থেকে অ্যাক্টিভ হয়ে এটা তৈরি হয় কি? পেপসিন। এবং এই পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হবে যখন এটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাবে। ঠিক আছে। তাহলে এই সেলের কাজগুলো বুঝতে পারলে, এই সমস্ত কাজগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড করছে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কি করে? এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আমাদের প্রয়োজন হয় যখন আমাদের ইলিয়ামে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন হচ্ছে। ঠিক আছে। ভিটামিন B12 এর অ্যাবজর্পশন যখন হচ্ছে টার্মিনাল ইলিয়ামে গিয়ে, তখন আমাদের এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটার প্রয়োজন রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে রইল পেপসিনোজেন থেকে যে পেপসিন তৈরি হচ্ছে, এই পেপসিনটা কি করবে? এই পেপসিনটা মেনলি আমাদের যে প্রোটিন মলিকিউলস গুলো রয়েছে, আমরা যে প্রোটিন প্রোডাক্টস গুলো ফুডের মাধ্যমে খেয়েছি, সেই প্রোটিন গুলো ডাইজেশন করতে শুরু করবে। ঠিক আছে। তাহলে পেপসিনোজেন থেকে পেপসিন, এবং পেপসিন থেকে হচ্ছে প্রোটিন। এটা মনে থাকবে তাহলে। তাহলে গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে পেপসিন থাকে, সেই পেপসিন থেকে প্রোটিন সিক্রেশন, সরি প্রোটিন ডাইজেশন হয়। তাহলে অ্যান্সার কি হলো এখানটায়? অ্যান্সার হলো অপশন এ, প্রোটিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। Cells of gastric gland that secrete hydrochloric acid found in the gastric juice are called. তাহলে এইমাত্র বললাম
যে এখানে জিজ্ঞেস করেছে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোন পার্ট থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, মিউকাস সেল, নেক সেল, প্যারাইটাল সেল এবং চিপ সেল। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে রিলিজ হয়, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল সেল থেকে রিলিজ হচ্ছে, এবং চিপ সেল থেকে কি রিলিজ হচ্ছে, পেপসিনোজেন, তাই তো, পেপসিনোজেন। এবং এই প্যারাইটাল সেল থেকে এটার সঙ্গে সঙ্গে ইন্ট্রিনসিক ফ্যাক্টরও রিলিজ হচ্ছে, ইন্ট্রিনসিক। বেশ, নেক্সট, which part of stomach is situated at the distal end of pylorus and guards the opening between the stomach and the duodenum? তাহলে স্টোমাকের কোন পার্টটা নিচের দিকে থাকে জানতে চাইছে, অ্যাকচুয়ালি ডিওডেনামের সাথে যেটা টাচ হয়ে থাকে সেটা কোনটা। তাহলে স্টোমাকটা এরকম ভাবে আসছে এবং তারপরে এখান থেকে ডিওডেনাম শুরু হচ্ছে, তাই তো, এরকম ভাবে ছবিটা থাকে, স্টোমাকটা এরকম ভাবে এসে এখান থেকে ডিওডেনাম শুরু হচ্ছে। তাহলে এই ওপরের পার্টটা থেকে ইসোফেগাস, এই যে জায়গাটা এটা ইসোফেগাস থাকে, এবং এই জায়গাটা হচ্ছে যে কার্ডিয়া, বা এখানটায় থাকে আমাদের কার্ডিয়াক স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার। আর এই জায়গাটা হচ্ছে ডিওডেনাম এবং স্টোমাকের এন্টার, এই জায়গাটা কি থাকে, পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। তাহলে স্টোমাকের ওপরের পার্টটা, যেটা স্টোমাকের ওপরে রয়েছে কার্ডিয়া পার্ট, যেখানটায় থাকে কার্ডিয়াক স্ফিংটার, এবং নিচের দিকে ডিওডেনামের সাথে যেখানটা মিক্স হচ্ছে সেই জায়গাটায় থাকছে পাইলোরিক স্ফিংটার। তাহলে অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে পাইলোরিক স্ফিংটার, অপশন ডি। নেক্সট, আচ্ছা এখানে একটা ছবি ছিল, আচ্ছা ছবিতে তাহলে দেখে নাও সুন্দর করে। এটা আমাদের ওপরের পার্টটা হচ্ছে ইসোফেগাস, এখানটা এই পার্টটাকে আমরা কার্ডিয়া বলছি, যেটা কার্ডিয়াক স্ফিংটার বললাম। স্টোমাকের তিনটে পার্ট রয়েছে, এই ওপরের পার্টটা হচ্ছে যে ফান্ডাস পার্ট, তারপরে যে এই পার্টটা এটাকে আমরা বলছি বডি অফ দ্য স্টোমাক, এবং এই যে লাস্টের পার্টটা এটাকে আমরা বলছি পাইলোরাস পার্ট। আচ্ছা, আর এই জায়গাতে কি থাকে, পাইলোরিক স্ফিংটার, যেটার মাধ্যমে কি হচ্ছে, স্টোমাকটা ওপেন হচ্ছে, মানে স্টোমাকের এই স্ফিংটারটা যখন ওপেন হচ্ছে ফুডটা স্টোমাক থেকে ডিউডিনামের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানটায় বলে রাখি, মাসেল গুলো এখানে আঁকা রয়েছে। স্টোমাকে আমাদের তিন রকমের মাসেল থাকে, যেটা হচ্ছে লংগিচুইডিনাল লেয়ার, সার্কুলার লেয়ার এবং অবলিক লেয়ার। এই তিন রকমের মাসেল কি করছে, স্টোমাকের মধ্যে যে ফুডটা যাচ্ছে তার সাথে গ্যাস্ট্রিক অ্যাসিড মিশছে, এবং তার ফলে মানে এই মিক্স আপ করার জন্য স্টোমাকের মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে, পেরিস্টলটিক মুভমেন্ট যেটা হয় সেটা তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে একটা ক্রাশিং এফেক্ট বা গ্রাইন্ডিং এফেক্ট তৈরি করার জন্য এই তিন রকমের মাসেল একসাথে মুভমেন্ট করছে। যেমন আমাদের মিক্সার গ্রাইন্ডারে পুরো খাবারটা মিক্স আপ হয়, সিমিলারলি আমাদের স্টোমাকের মধ্যে এই তিন রকম মাসেল একসাথে মুভমেন্ট করে কি করে, একটা গ্রাইন্ডিং এফেক্ট তৈরি করে, যার ফলে খাবারটা একটা মন্ডে পরিণত হয়, যেই মন্ডটাকেই আমরা কি বলি, কাইম বলি, তাই তো। ঠিক আছে, সেটা আমরা পরের পার্টে গিয়ে পড়বো। তাহলে স্টোমাকের পার্টগুলো বুঝতে পারলে। নেক্সট, the hormone that stimulates the release of bile into duodenum is, তাহলে দেখো একটা এখানটায় জানতে চেয়েছি যে ডিওডেনামের মধ্যে যে বাইল সিক্রেশন হচ্ছে সেটা কোন হরমোন রিলিজ করছে। তাহলে ফুডটা স্টোমাক থেকে তৈরি হয়ে মন্ড আকারে তৈরি হয়ে ওটা পাইলোরিক স্ফিংটার ওপেন হওয়ার পরে ডিওডেনামে এলো। তাহলে স্টোমাকের এনভায়রনমেন্ট কিরকম ছিল, স্টোমাকের এনভায়রনমেন্ট ছিল আমাদের অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে। স্টোমাকের এনভায়রনমেন্ট অ্যাসিডিক ছিল, এবারে অ্যাসিডিক এনভায়রনমেন্টের পরে যখন ওটা ডিওডেনামে এলো তখন সেখানকার এনভায়রনমেন্ট কি হবে, বেসিক এনভায়রনমেন্ট হবে, ঠিক আছে, অর্থাৎ ক্ষার তৈরি হবে ওই জায়গাটায়, এবং ওই ডিওডেনামের মধ্যে কি হবে, বাইল জুস ওখানটা এসে মিশ্রিত হবে। তাহলে বাইল জুসটা কোথা থেকে আসবে, তাহলে লিভার থেকে আসবে কমন বাইল ডাক দিয়ে এবং প্যানক্রিয়াটিক ডাক দিয়ে, এরা সবাই মিলে ওখান থেকে কিছু জুস সিক্রেশন হয়ে আসবে এবং যেটা ডিওডেনামে এসে ওপেন হবে, এবং সেই তার জন্য প্রয়োজনীয় যে এনজাইম থাকে সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিন হরমোন যেটা রয়েছে, বা কোলেসিস্টোকাইনিন হরমোন যেটা রয়েছে, এই হরমোনটাই ডিওডেনামকে স্টিমুলেট করে, অ্যাকচুয়ালি ডিওডেনামকে নয়, ওই বাইল ডাক্টের ওই জায়গাটা যে স্ফিংটার রয়েছে সেটাকে স্টিমুলেট করে, যার ফলে ওখান থেকে বাইল জুসটা এসে আমাদের ফুডের সাথে মিক্স আপ হয়, ঠিক আছে। তাহলে এখানটা এনজাইমটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। Which of the following enzyme converts fats into fatty acids and glycerol? কোন ধরনের এনজাইম আমাদের ফ্যাটটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করছে? তাহলে এতক্ষণ আমরা যে ডাইজেশন প্রসেসটা পড়ছিলাম বা প্রথম থেকে যে শুনছিলাম, প্রথমে ছিল স্যালাইভারি অ্যামাইলেজ, তারপরে সেটা হলো স্টোমাকে শুধুমাত্র পেপসিনোজেন একটুখানি কাজ করেছে। তাহলে প্রথমে একটু কার্বোহাইড্রেটের ডাইজেশন হয়েছে মাউথে স্যালাইভারি অ্যামাইলেজের দ্বারা, এবং তারপরে যখন সেটা স্টোমাকের মধ্যে এসেছে, স্টোমাকের মধ্যে এসে পেপসিনোজেনের জন্য বা পেপসিনের জন্য একটুখানি প্রোটিনের ব্রেকডাউন হয়েছে, তারপরে পুরো ফুডটা চলে এসেছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে বা ডিওডেনামের মধ্যে।
ডিওডেনামের মধ্যে এসে ওখানটায় তার সাথে কিছু প্যানক্রিয়াটিক জুস, বাইল জুস সেটার সাথে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে যে প্যানক্রিয়াটিক জুসটা আসছে তার মধ্যে কিছু এনজাইমস থাকে যেগুলো আমাদের ফুডগুলোকে কি করছে, ব্রেকডাউন করতে হেল্প করছে। তাহলে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কি কি থাকে সেটা তোমাদের একটু বলে দিই। এখানটা কিছু এনজাইমস থাকে। প্রথমত হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ। আর কি থাকছে, লাইপেজ। অ্যামাইলেজ এবং লাইপেজ এই দুটো এনজাইম থাকছে। আর থাকছে দুটো এনজাইমের প্রিকারসার বা প্রিকারসার বলতে বোঝায় যে এনজাইমটা ইনঅ্যাক্টিভেটেড ফর্মে রয়েছে, সেই দুটোর নাম কি, সেটা হচ্ছে ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন, স্পেলিংটা তোমরা একটু চেক করে নিও। ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন এই দুটো এনজাইম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে আসে এবং এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে একটা এনজাইমের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে এন্টারোকাইনেজ। কি লাগছে, এন্টারোকাইনেজ। এই এন্টারোকাইনেজটা কোথা থেকে আসে, এই এন্টারোকাইনেজটা আসে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে মাইক্রোভিলাই থাকে, মাইক্রোভিলাই, সেখান থেকেই এন্টারোকাইনেজটা রিলিজ হয়। এই এন্টারোকাইনেজের দ্বারাই পেপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন থেকে, ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন তৈরি হয়। তাহলে এখান থেকে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন তৈরি হচ্ছে। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন এই দুটো তৈরি হচ্ছে এবং এই দুটো এনজাইম কি করে, এই দুটো এনজাইম আমাদের প্রোটিনটাকে পুরোপুরি ব্রেকডাউন করছে। বেশ, তাহলে এই দুটো এনজাইম প্রোটিনে ব্রেকডাউন করছে। অ্যামাইলেজ যে ছিল, অ্যামাইলেজ এনজাইম কি করছে, অ্যামাইলেজ এনজাইমটা আমাদের কার্বোহাইড্রেটের ব্রেকডাউন করছে, কার্বোহাইড্রেট। তাহলে প্রথমত স্যালাইভারি অ্যামাইলেজে যেটুকু ব্রেকডাউন হয়েছে হয়েছে, বাকিটা এই যে আমাদের থেকে এনজাইম রিলিজ হলো, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে অ্যামাইলেজ ছিল প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, সেই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের দ্বারা বাকিটার ব্রেকডাউন হচ্ছে। এবং যে লাইপেজ এনজাইম রয়েছে, এই লাইপেজ এনজাইম কি করছে, ফ্যাটের ব্রেকডাউন করছে এবং সেখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তিনটে এনজাইম, মানে তিন রকমের ফুডের জন্য তিন রকমের এনজাইম আমাদেরকে হেল্প করছে। তাহলে অ্যামাইলেজ এবং লাইপেজ এই দুটো, একটা কার্বোহাইড্রেট এবং একটা ফ্যাট। ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন হলো যেটা প্রোটিনের ব্রেকডাউন করছে। কোশ্চেন কি ছিল, কোন এনজাইমটা ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, অপশন এ, লাইপেজ। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানটায় আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ জুস, কোন জুসটা কোথা থেকে রিলিজ হচ্ছে এবং কোন জুসটা কি ফুডের ব্রেকডাউন করছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এই জায়গাটা। নেক্সট, কাইম ইজ কল্ড, কাইম কাকে বলা হয়, ফুড ইন দ্য মাউথ, ফুড ইন স্টোমাক, ফুড রিচেস ইন ডিউডেনাম, ফুড রিচেস ইন দ্য রেকটাম। এই কোশ্চেনের অ্যান্সারটা প্রচুর জন ভুল করেছো। আচ্ছা দেখো, কাইম কি, একটা হচ্ছে যে স্টোমাকের মধ্যে যে ফুডটা থাকে সেটাকে তোমরা কাইম বলছো, তোমরা বেশিরভাগ জনই অপশন বি করেছো, ফুড ইন স্টোমাক। দেখো, যেই ফুডটা আমাদের মাউথ থেকে স্টোমাকের মধ্যে যাচ্ছে সেই ফুডটাকে কিন্তু আমরা কাইম বলছি না। কাইম আমরা কখন বলছি, স্টোমাকের মধ্যে ওই ফুডটা যাওয়ার পর ওটার সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং পেপসিনোজেন থেকে পেপসিন এগুলো সমস্ত মিক্স আপ হচ্ছে, তার সাথে ওয়াটার এবং মিউকাস এগুলো সব মিক্স আপ হচ্ছে, হওয়ার পরে সেটা একটা মণ্ডতে পরিণত হচ্ছে, তখন সেই জিনিসটাকে কিন্তু আমরা কাইম বলি। তার আগে কিন্তু যেই ফুডটা সোজাসুজি মাউথ থেকে ওখানটায় গেল সেটাকে কিন্তু আমরা কখনোই কাইম বলি না। বুঝতে পারলে? তাহলে ফুড ইন স্টোমাকের থেকে ফুড রিচেস ইন ডিওডেনাম, অর্থাৎ যেই ফুডটা স্টোমাকের মধ্যে মন্ড আকারে তৈরি হলো এবং সেখান থেকে ডিওডেনামে যাচ্ছে সেটাকেই কিন্তু আমরা কাইম বলছি। তাহলে অপশন বি এর থেকে অপশন সিটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ ফুড রিচেস ইন ডিওডেনাম, যেই ফুডটা স্টোমাক থেকে প্রিপেয়ার হয়ে ডিওডেনামে আসছে সেটাকেই কিন্তু আমরা কাইম বলছি। বুঝতে পারলে? সেই জন্য এখানটা অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, which one of the following teeth are used for crushing and grinding of food? তাহলে ফুডের ক্রাশিং এবং গ্রাইন্ডিং এর জন্য কোন টিথটা প্রয়োজন হয়, ক্যানাইন, ইনসিজার, মোলার এবং প্রিমোলার। এখানে দেখো টিথের একটা পিকচার দেওয়া রয়েছে, আমাদের চার রকমের দাঁত থাকে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। একদম শুরু থেকে, মানে প্রথম থেকে শুরু করলে, মাঝখান থেকে শুরু করলে, এইখান থেকে যদি শুরু করি তাহলে প্রথমে দুটো হচ্ছে যে ইনসিজার, তারপরে একটা হচ্ছে ক্যানাইন,
তারপরে দুটো হচ্ছে প্রিমোলার এবং লাস্টে তিনটে হচ্ছে মোলার, এবং সেই কারণে আমরা ফর্মুলা করি কিরকম 2 1 2 3 এইভাবে, ঠিক আছে। 2 1 2 3 এরকম ভাবে থাকে, 2 1 2 3, আবার ওপরে যেরকম নিচেও সেরকম 3 2 1 2 এবং 2 1 2 3, এইভাবে আমাদের দাঁতের ফর্মুলা হয়। অর্থাৎ কিরকম ভাবে ফর্মুলাটা লিখলাম দেখো, প্রথমে 3 মানে হচ্ছে এই দিকে 3 লিখলাম, তারপরে 2 মানে হচ্ছে এই দুটো, তারপরে 1 হচ্ছে এইটা, এবং তারপরে দুটো মানে হচ্ছে যে এই দুটো হয়ে গেল। তারপরে আবার 2 1 2 3 মানে এখান থেকে 2, এখানে 1, এখানে 2 এবং এখানটায় 3, এটা ওপরের দিকটা হলো, আর তারপরে নিচের দিকটা। এইভাবে আমাদের দাঁতের ফর্মুলা হয়। ইনসিজার থাকে, ক্যানাইন থাকে, প্রিমোলার থাকে এবং মোলার থাকে। ইনসিজার যেটা সামনের দাঁত, সেটা আমাদের ফুডটা কাটতে সাহায্য করছে। ক্যানাইন দিয়ে কোনো কিছু ছিঁড়তে সাহায্য করে, অর্থাৎ একটা ধারালো দাঁত এটা। মোলার এবং প্রিমোলার এই দুটো দাঁত কি করছে, আমাদেরকে ফুডটাকে মিক্স আপ করতে বা অ্যাকচুয়ালি ফুডটাকে ভালোভাবে চেবাতে, মিক্স করতে, সেটাতে হেল্প করছে, ঠিক আছে। তাহলে বেশি করে যদি ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং যদি আমরা বলে থাকি, ক্রাশিং অ্যান্ড গ্রাইন্ডিং এর জন্য আমাদেরকে হেল্প করে যেটা, সেটা হচ্ছে আমাদের মোলার টিথ। অর্থাৎ একদম কর্নারে যে দাঁতগুলো থাকে, এই যে মোলার, একদম কর্নারে যেগুলো রয়েছে মোলার টিথ, এই মোলার টিথ গুলো মেনলি খাবারটাকে ভালোভাবে চিবোতে হেল্প করছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে এখানটা? অ্যান্সার হবে অপশন সি, মোলার। হুইচ ফলোইং কন্টেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড? তাহলে নিচের মধ্যে কোনটার মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে? তাহলে ডাইজেস্টিভ সিস্টেম শেষ হয়ে এবারে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা শুরু হলো। ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় থাকে? অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি এবং পালমোনারি ভেন। তাহলে আমরা জানি যে আর্টারি দিয়ে সবসময় অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয় এবং ভেন দিয়ে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়। তাহলে এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলেছে, তাহলে কি পালমোনারি ভেন হবে তো নাকি? হবে না, তাই না? কারণ আমাদের বডিতে একটুখানি অল্টারেশন আছে, অর্থাৎ একটাই মাত্র আর্টারি এবং একটাই মাত্র ভেন আছে যারা কিন্তু অল্টারনেট ওয়েতে ব্লাড ক্যারি করে। অর্থাৎ একটা আর্টারি আছে যে কিনা আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং একটা ভেন আছে যে আমাদের অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং তারা কারা? তারা হচ্ছে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেন। অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে এখানটা কিন্তু পালমোনারি আর্টারি, ঠিক আছে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? পালমোনারি আর্টারি। নেক্সট, which two valves of the heart open during ventricular contraction of the heart? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময় কোন দুটো হার্ট ভালভ ওপেন হয়? তাহলে আমাদের যে হার্টের সার্কুলেশন আমি তোমাদের পড়িয়েছিলাম, কার্ডিয়াক সাইকেলের একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। ওখানটা আমরা পড়িয়েছিলাম যে আমাদের হার্টটা 3 রকম ভাবে, মানে 3টে সাইকেলে চলছে। তো প্রথমে হয় যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তারপরে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তারপরে পুরো হার্টের ডায়াস্ট্রল হচ্ছে, তাই তো? এরকম ভাবে ছিল। এখানে জানতে চেয়েছে যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময় কোন দুটো ভালভ ওপেন হবে। তাহলে ওপরের দুটো হচ্ছে যে আর্টারি, ওপরের দুটো আর্টারি এবং নিচে দুটো হচ্ছে যে ভেন, সরি, উপরে দুটো হচ্ছে অ্যাট্রিয়াম এবং নিচে দুটো হচ্ছে যে ভেন্ট্রিকল, তাই তো? তাহলে ওপরে দুটো অ্যাট্রিয়াম যদি কন্ট্রাক্ট করে, তাহলে এখানে যে দুটো ভালভ আছে সেই দুটো ওপেন হয়। আর যখন নিচের যখন অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকল, এই দুটো ভেন্ট্রিকলের যখন কন্ট্রাকশন হবে তখন কি ওপেন হবে? একটা হচ্ছে যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টার মাধ্যমে চলে যাবে আমার পুরো বডিতে, তাহলে এখানটায় থাকবে আমার অ্যাওর্টিক ভালভ, এবং এদিকটায় রাইট ভেন্ট্রিকলটার কন্ট্রাকশনের ফলে ব্লাডটা বেরিয়ে পালমোনারি ভেন দিয়ে সেটা চলে যাবে আমাদের কোথায়, সরি, পালমোনারি আর্টারি দিয়ে সেটা চলে যাবে আমাদের লাংস এর মধ্যে। তাহলে এখানটায় কি থাকবে? এখানটায় থাকবে আমাদের পালমোনারি ভালভ, তাই তো? তাহলে কোন দুটো ভালভ ওপেন হবে? পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? পালমোনিক অ্যান্ড অ্যাওর্টিক, অপশন বি। সিমিলারলি আমি যদি বলি যে যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে তখন কোন দুটো ভালভ ওপেন হবে? দুটো অ্যাট্রিয়াম যদি একসাথে কন্ট্রাকশন হয় তখন হচ্ছে যে রাইট সাইড থেকে আমাদের এই যে এখানটায় থাকে রাইট সাইডে ট্রাইকাসপিড, আর লেফট সাইডে থাকে বাইকাসপিড বা মিট্রাল। তাহলে যখন দুটো অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে তখন অ্যাওর্টিক না, এখানটায় নেই অপশনটা, একটা হচ্ছে ট্রাইকাসপিড এবং একটা হচ্ছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ একসাথে ওপেন হবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদের মাত্র 25টা কোশ্চেন আমি এই পার্টে আলোচনা করলাম, আরো 75 পিস কোশ্চেন রয়েছে যেগুলো আমরা আরো পরপর পার্টে নিয়ে আসবো। তাহলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কোশ্চেন যদি তোমাদের বুঝতে অসুবিধে হয়ে থাকে সেটাও আমাকে জানিও, আমি আবার তোমাদের এক্সপ্লেন করে দেবো। সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।